হলো আজকে ইন্টারনেটের চাপের কারণে আজকে আমরা রেকর্ডেড ক্লাস। আজকে তারিখ হচ্ছে তোমার 6 তারিখ, যে 6-5-25। আমরা পড়ছিলাম ধারণ ধারণাত্ম। আজকে ধারক ধারকত্ব সেকেন্ড পার্ট। আগের দিন আমরা ইন্ট্রোডাকশন করেছি। ইন্ট্রোডাকশন আমরা একদম ক্লিয়ারলি বলেছি যে ধারক কি জিনিস, এটা সম্বন্ধে আমরা বলেছি। ধারকত্ব সম্বন্ধে আমরা আইডিয়া নিয়েছি এবং আমরা দেখেছি যে কিউ ইজ প্রপোর্শনাল টু ভি। কোনো একটা পদার্থের যত আধান পায় তত তার বিভব বাড়ে। এইখানে যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, সেটাকে আমরা বলেছি ধারকত্ব। আমরা কিউ ইকুয়াল টু বলেছি সি ইন্টু ভি। সি সমান হচ্ছে কিউ বাই ভি। এটা আমরা আলোচনা করেছি এবং সেখান থেকে আমরা ইউনিট পড়েছি, ডাইমেনশন পড়েছি। এই সমস্ত জিনিসগুলো আমরা পড়ার পর আমরা দেখেছি যে কোন একটি আহ গোলীয় ধারক, গোলীয় ধারক যদি হয়, যার গোলীয় ধারক মানে গোল রয়েছে একটাই, সিঙ্গেল গোলক রয়েছে, যার ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে সেক্ষেত্রে তার ধারকত্ব হয় সি সমান হয় 4 পাই ইপসাইলন নট ইন্টু আর। এটা হচ্ছে এসআই ইউনিট। আর সিজিএস ইউনিটে খুব ইজি। এত সিজিএস ইউনিটে বাকি হয় আর। এটা যত সেন্টিমিটার হবে তত এটা হবে তোমার স্ট্যাট। এটা আমরা আলোচনা করেছি। এবার এখান থেকে এটা হচ্ছে তোমার সিজিএস ইউনিট। এখান থেকে একটা প্রথম প্রশ্ন আমাদের আসতে পারে। ফার্স্ট কোশ্চেন, এটা হচ্ছে যে কোশ্চেন নাম্বার 1, যে সাপোজ এই যে আমরা দেখতে পাচ্ছি সি ইকুয়াল টু 4 পাই ইপসাইলন নট ইন্টু আর। এখান থেকে কিন্তু আমরা ইপসাইলন নটের ডাইমেনশন পেতে পারি একটা। ইপসাইলন নটের ডাইমেনশন নয়, একক, একটা নতুন একক পেতে। একক কি সেটা ক্যালকুলেট করলে আমরা দেখতে পাবো যে ইপসাইলন নট ইকুয়াল টু কিন্তু পাতি হচ্ছে সি বাই 4 পাই ইন্টু আর। সি মানে হচ্ছে ধারকত্ব, তার ইউনিট হিসেবে যদি আমরা বলতে বলতে চাই, ইউনিট অফ ইপসাইলন যেটা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, সেটা হচ্ছে সি এর ইউনিট, যেটা হচ্ছে ফ্যারাড বাই 4 পাই এর তো ইউনিট নেই। আর হচ্ছে মিটার। তার মানে এর ইউনিটটা আমরা বলতে পারি ফ্যারাড মিটার টু দি পাওয়ার -1। নাম্বার নাম্বার 2 হচ্ছে কোশ্চেন, যেটা অনেকের মনে কোশ্চেন জাগছে যে আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে তোমার একটা পরিবাহী গোলকের ক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম যে যদি তার ব্যাসার্ধ হয় আর, তাহলে তাতে আধান থাকুক না থাকুক যাই থাকুক, ধারকত্ব তার হবে সি ইকুয়াল টু 4 পাই ইপসাইলন নট ইন্টু আর। আবার আমরা আলোচনা করেছিলাম কিউ বাই ভি ইকুয়াল টু হচ্ছে সি। তার মানে আধান ধরে রাখার যে ক্ষমতা, কিউ সমান হচ্ছে সি ইন্টু ভি। তার মানে এখানে কি, এই কথাটা যদি আমরা স্টেটমেন্টে পড়ি তাহলে এটার মানে কি? এটার মানে হচ্ছে যে সি ধারকত্ব বিশিষ্ট একটি ধারকের ধারকের বিভব ভি হলে তার মধ্যে থাকা আধান, আধান হলে ভি। তার মানে সি ধারকত্ব বিশিষ্ট একটা ধারক। আমরা জানি যে ধারকের ধারকত্ব তার চেহারা, আকার, বাইরের মাধ্যম, অন্যান্য পদার্থের উপস্থিতি, হেন তেন আকার, এগুলোর উপর নির্ভর করে। তো আমরা যখন অলরেডি জেনে গেছি যে একটা ধারকের ধারকত্ব সি, তখন তাকে যেমন যেমন ভোল্টেজ দেব তেমন তেমন কিন্তু তার আধান বাড়বে। এবার যদি আমি ভোল্টেজ বাড়াই তাহলে আধানটা বাড়বে, যদি আমি ভোল্টেজটা কমাই তাহলে আধানটা কমবে। সেই পরিপ্রেক্ষিতে ভোল্টেজ ম্যাক্সিমাম যত দিতে পারবো, যে ভোল্টেজে ব্রেকডাউন হবে না, তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে ওটাই হচ্ছে তার ম্যাক্সিমাম ক্যাপাবিলিটি অফ চার্জ হ্যান্ডলিং বা চার্জ ধরে রাখার ক্ষমতা, চার্জ ক্যাপাসিটি। সেই সংক্রান্ত একটা প্রশ্ন কিন্তু আমি আজকে পেয়েছি তোমাদের কাছ থেকে। সেই প্রশ্নটা আমরা আজকে আলোচনা করব। দেখো, এই কোশ্চেনটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2। কি দিয়েছে? বলছে বায়ুতে রাখা
1 সেন্টিমিটার ব্যাসার্ধের 1 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি পরিবাহী একটি পরিবাহী গোলকের সর্বোচ্চ গোলকের নয় গোলক সর্বোচ্চ কত পরিমাণ আধান বহন করতে পারবে? সর্বোচ্চ কত পরিমাণ আধান ধারণ করতে পারবে? এটা হচ্ছে প্রশ্ন। যেখানে কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশন কি? এক্সট্রা কন্ডিশন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই কন্ডিশনটা দেওয়া আছে যে বায়ুর, এটা বায়ু মাধ্যমে রাখা আছে, তাহলে বায়ুর পরাবৈদ্যুতিক সামর্থ্য, পরাবৈদ্যুতিক সামর্থ্য যেটা, সেই সামর্থ্যটা হচ্ছে তোমার 3.3 কিলোভোল্ট পার মিলিমিটার। তার মানে এখানে এই জিনিসটা আমাকে বুঝতে হবে। প্রথম এখানে কন্ডিশন আমরা ফার্স্ট যে স্টেটমেন্ট দিয়েছে সেখান থেকে আমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারছি যে 1 সেন্টিমিটার একটা গোলক দেওয়া আছে যার ব্যাসার্ধ আর, আর ইকুয়াল টু হচ্ছে 1 সেন্টিমিটার। তার মানে আমি এখান থেকে স্ট্রেট ওয়ে, এটা সিজিএস পদ্ধতিতে আছে, তার মানে এর ধারকত্ব সি সমান আমরা একদম ক্লিয়ারলি বলতে পারি সি সমান হচ্ছে 1 স্ট্যাক ফ্যারাড। এটা আমরা আগের দিন আলোচনা করেছি, যেটা তোমার সিজিএস পদ্ধতিতে হয়। স্ট্যাক ফ্যারাড হয়ে গেল নাম্বার ওয়ান। এবার আমরা এটা আধান ধারণ করার ক্ষমতা যখন বলেছে তখন আমরা কিউ ইকুয়াল টু সি ইন্টু ভি আমরা বসাতে পারি, যেখানে সি আমার নোন, এটা আমার জানা, কিন্তু ভি আমার কাছে অজানা। এই ভিটা কত ম্যাক্সিমাম সম্ভব সেটা দেওয়ার জন্য এই লাল কালিতে যে কন্ডিশন আছে সেটা দেওয়া আছে। সেটা বুঝতে গেলে আমাদের এখন জানতে হবে পরাবৈদ্যুতিক সামর্থ্য বলতে কি বোঝায়। পরাবৈদ্যুতিক সামর্থ্য বলতে বোঝায় ব্রেক ডাউন ফিল্ড, মানে কতটা কতটা ম্যাক্সিমাম তড়িৎ ক্ষেত্র ম্যাক্সিমাম সহ্য করতে পারবে আধান মোক্ষণ না করে। মানে তার চেয়ে যদি বেশি হয়ে যায় তাহলে ডিসচার্জ হবে, এবং সেই ডিসচার্জটা শুধুমাত্র এরকম ডিসচার্জ নয়, মধ্যের যে মিডিয়ামের যে এয়ার পার্টিকেল গুলো আছে, এয়ার আছে, এরা ব্রেকডাউন করে যাবে, মানে এদের সমস্ত আধান ভেঙে যাবে, ইলেকট্রন গুলো বেরিয়ে এসে একটা শর্ট পাথ তৈরি করবে, তার মানে সেই ভোল্টেজটাকে ধরে রাখতে পারবে না। তার মানে এখানে যেটা বলা আছে তড়িৎ ক্ষেত্র বলা আছে, তাহলে দিস ইজ তড়িৎ ক্ষেত্র 3 কিলোভোল্ট পার মিলিমিটার। পার মিলিমিটারে 3 কিলোভোল্ট, কত সেন্টিমিটার ব্যাসার্ধ আমরা দেখি। তাহলে এখানে দেওয়া আছে যে কিউ ইকুয়াল টু আমরা পেলাম সি ইন্টু ভি। সি সমান আমার জানা আছে 1 স্ট্যাক ফ্যারাড। ভি সমান আমার কাছে জানা নেই, কিন্তু এখানে দেওয়া আছে ই ম্যাক্স দেওয়া আছে, ই ম্যাক্স সমান দেওয়া আছে 3 কিলোভোল্ট পার মিলিমিটার। তার মানে তার মানে হচ্ছে যে 1 মিলিমিটারে ব্যবধানে 1 মিলিমিটারের ব্যবধানে 3 কিলোভোল্ট ম্যাক্সিমাম ভোল্টেজ সহ্য করতে পারে। তাহলে 1 সেন্টিমিটার ব্যবধানে কত করবে? জাস্ট 10 গুণ হবে, তাহলে 30 কিলোভোল্ট এটা ম্যাক্সিমাম ভোল্টেজ সহ্য করতে পারে। তাহলে দিস ইজ ইয়োর ভোল্টেজ। এইটা হচ্ছে সেই বিভবটা, যে বিভবটা হচ্ছে ভি ম্যাক্স। তাহলে যেহেতু কিউ ইকুয়াল টু সিভি, তাহলে কিউ ম্যাক্স সমান, আমরা জানি সি তো চেঞ্জ করবে না, সি হচ্ছে আকারের উপর নির্ভর করে, তাহলে ভি ম্যাক্স যদি হয় সেটা হবে সি কত, 1 স্ট্যাক ফ্যারাড। ভি কত? ভি হচ্ছে 30 কিলোভোল্ট, কিন্তু কিলোভোল্ট নিয়ে তো আমাদের লাভ নেই, কারণ এটা স্ট্যাক ফ্যারাডে আছে। এটাকে কিলোভোল্ট যদি আমরা বলি, আধান যদি করতে চাই, আমরা যদি ইউএসইউ বার করতে চাই, তাহলে আমরা জানি 300 কে 300 কিলোভোল্ট মানে হচ্ছে বাই 300 করলে তবেই আসবে আমার ইউএসইউ বিভব। তার মানে এই দুটো গুণ করলে ইএসইউ আধান আসবে। তাহলে অ্যান্সার হবে 1 ইএসইউ আধান। সরি, এখানে একটা কিলো আছে, মানে 10⁻³
10⁻³ এসি আধান হবে। এটা যদি আমরা এসআই করতে চাই তাহলে কিউ সমান হবে 3, এটা হচ্ছে 10⁻³ স্ট্যাট কুলম্ব, তার মানে 10⁻³ ইন্টু 10⁻৯ এত কুলম্ব, মানে 1/3 ইন্টু 10⁻⁻6 কুলম্ব, তার মানে হচ্ছে 0.33 মাইক্রো কুলম্ব। দিস ইজ দ্য অ্যান্সার। এটা চেক করে নিও, চেক দ্য অ্যান্সার। এবার আমরা বাদ বাকি এখানকার জিনিসপত্রগুলো পড়ার চেষ্টা করব যে কি দাঁড়ায়। নেক্সট ডে আমরা শুরু করবো আমাদের নেক্সট টপিক। নেক্সট যে টপিকটা আমরা এখন পড়বো সেটা হচ্ছে যে আহিত পরিবাহী স্থিতিশক্তি। কোন একটা পরিবাহী আছে, পরিবাহী স্থিতিশক্তি, খুব সিম্পল একটা টপিক। আমি আজকে খুব বেশি জিনিস পড়াবো না। স্থিতিশক্তি, এখানে স্থিতিশক্তি মানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। আমরা জানি যে পোটেনশিয়াল এনার্জি তখনই পাবে যখন তোমার কিছু পরিমাণ ওয়ার্ক ডান করা হবে। এটা আমরা পড়েছি, যদি এক্সটার্নাল ওয়ার্ক ডান কোনো একটা বডির উপর করা হয়, কোনো একটা ফিল্ড করে বা এক্সটার্নাল এজেন্ট করে, তখন পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন একটা পোটেনশিয়াল এনার্জি কিন্তু তোমার ওখানে সঞ্চিত হবে। এবার এক্ষেত্রে যেটা হয় যে ধরে নাও একটা পরিবাহী এখানে আছে, পরিবাহী রয়েছে, পরিবাহীটা কোনো এরকম একটা পরিবাহী রয়েছে, তো এর উপরে যখন আমি আধান দেব, আহিত করা মানে কি? আহিত করা মানে হচ্ছে আধান প্রদান করা। আধান প্রদান করা, এই যে আধান আমরা প্রদান করব, সেই আধান প্রদান করতে গেলে তার জন্য একটা বাহ্যিক কাজ করতে হবে, তার জন্য একটা কার্য করতে হবে। এই যে কার্য করতে হবে বলছি, সেটাই এই বস্তুটা পরিবাহীর মধ্যে, সেটাই আমার স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকবে। স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকবে। এই যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকবে সেটাই পরিবাহীর আহিত পরিবাহী স্থিতিশক্তি। যখন একটা পরিবাহী আহিত হবে, আধান দেওয়া হবে, তখন তার একটা স্থিতিশক্তি হবে। তার মানে আমরা এবার এটাকে আমরা ক্যালকুলেট করার চেষ্টা করবো যে কতটা পরিমাণ স্থিতিশক্তি হবে। কি করে ক্যালকুলেট করব? মনে করি যে এটা একটা পরিবাহী, এর ধারকত্ব ধরলাম সি। ধারকত্ব যদি সি হয় তাহলে আমরা জানি আধান থাকুক বা না থাকুক, এর ধারকত্ব সি হওয়া মানেই হচ্ছে এখানে কিছু পরিমাণ মানে এখানে এর একটা নির্দিষ্ট ধারণ করা, আধান ধারণ করার ক্ষমতা আছে। নাও এবার ইনিশিয়ালি আমরা ধরছি প্রাথমিকভাবে কোন রকম কোনো কিউ সমান হচ্ছে 0, তাহলে কিউ যদি 0 হয় ভি সমানও 0 হবে। আর ফাইনালি তোমার কিউ সমান ধরে নাও কিউ, তখন ভি সমান ধরে নাও হলো ভি। তো এই যে ফাইনাল কেসে যখন আমার পৌঁছালো, তখন কতটা কতটা শক্তি সঞ্চিত হলো সেটা আমরা ক্যালকুলেট করব, তাহলেই আমরা জানতে পেরে যাব যে স্থিতিশক্তি কত। এটাই হচ্ছে স্থিতিশক্তি। তো এটার দু ধরনের প্রসেস আছে, একটা হচ্ছে সিম্পল প্রসেস, গড় গড় হিসেবে ক্যালকুলেট করে করতে পারি। আর 2 নাম্বার হচ্ছে আমরা ক্যালকুলাস ইউজ করতে পারি। ক্যালকুলাস মানে কলন বিদ্যা ইউজ করতে পারি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে প্রসেসটা, এই গড় প্রসেসটা ক্যালকুলেট করার জন্য আমরা একটু গ্রাফের একটা গ্রাফ এর হেল্প নেব। দেখি আমরা কি গ্রাফের হেল্প নেব। আমরা কিউ দেব আহ, আর বা মানে ভোল্টেজ দেব, আর ভোল্টেজ বৃদ্ধির সাথে সাথে কেমন পরিমাণ আধান সঞ্চয় হচ্ছে সেটা আমরা জানার চেষ্টা করব। তাহলে দেখি ফার্স্ট প্রসেসটা হচ্ছে গড় প্রসেস, সেটা হচ্ছে যে কিউ ভার্সেস যদি আমরা ভি গ্রাফ প্লট করি, ধরে নাও কিউ ভার্সেস ভি গ্রাফ প্লট করছি, তাহলে কিউ ইকুয়াল টু যখন 0 তখন 0, কিউ ইকুয়াল টু যদি কিছু একটা হয় তাহলে এরকম একটা স্ট্রেট লাইন হবে, এই একটা স্ট্রেট লাইন হবে। কারণ আমরা জানি এই স্ট্রেট লাইনের হওয়ার কারণ হচ্ছে আমরা জানি কিউ ইকুয়াল টু হচ্ছে সি ইন্টু ভি।
তাহলে এটা অনেকটা y ইকুয়াল টু mx এর মতো। তাহলে মূল বিন্দুগামী সরলরেখা যার স্লোপ বা প্রবণতা যেটা ট্যান থিটা, এখানে থিটা যদি ভি অক্ষের সাথে অ্যাঙ্গেল হয় থিটা, তাহলে ট্যান থিটা হবে তোমার ক্যাপাসিট্যান্স, ধারকত্ব। এটা আমরা দেখতে পাচ্ছি। নাও এবার দেখো, যখন কিউ জিরো পরিমাণ বিভব হয়ে গেল, এখানে ম্যাক্সিমাম এই ভ্যালু হয়ে যাও কিউ পরিমাণ, তখন ধরে নাও বিভব হলো ভি। তাহলে শক্তি, সঞ্চিত শক্তির মান কত যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে কি করে পাবো? সেটা হচ্ছে আমার এই যে এরিয়া, সেই এরিয়াটাকে নির্দেশ করবে। মানে কি, বেসিক্যালি আমরা তো আধান দেব, তারপরে এইটা হচ্ছে ডিপেন্ডেন্ট, এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আমাদের গ্রাফটা অ্যাকচুয়ালি উল্টো করে আঁকা উচিত ছিল, ইন্ডিপেন্ডেন্ট। মানে আমাদের আঁকা উচিত ছিল এখানে আধান প্রদান করব, ভোল্টেজ আমার বাড়বে। তো তার ক্ষেত্রেও সি যেহেতু একটা পজিটিভ রাশি, সেক্ষেত্রেও কিন্তু তোমার দাঁড়াবে ভি ইকুয়াল টু 1/c ইন্টু কিউ। তার মানে এটাও কিন্তু একটা স্ট্রেট লাইন আমার এখানে দাঁড়াবে। তাহলে সেক্ষেত্রে আমার যে থিটাটা হবে ট্যান থিটা, সেই ট্যান থিটা সমান হবে 1/c। এবার ধরে নাও তুমি কিউ ইকুয়াল টু কিউ পর্যন্ত, বড় হাতের কিউ পর্যন্ত আধান দিলে, তাতে ভোল্টেজ হয়ে গেল ভি। তাহলে এখানে যে এরিয়াটা তুমি পাবে, সেই এরিয়াটাই হচ্ছে তোমার ভি ইন্টু কিউ। তাহলে ভি ইন্টু কিউ মানেই হচ্ছে কিউ ভি, সেটাই হচ্ছে আমার তড়িৎ শক্তি। তাহলে এরিয়াটার এটা হচ্ছে ইউনিট বলছি। ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তার ইউনিটটা হবে ভি ইন্টু কিউ, সেটাই তড়িৎ শক্তি। তার মানে এই যে এরিয়াটা আমি এখানে পাচ্ছি কিউ অক্ষে, সেই এরিয়াটাই কিন্তু আমার দিচ্ছে মোট তড়িৎ শক্তি। সেটা ভ্যালু কত? এটা তো ত্রিভুজ। আমি এখানে যেটা ভি ইন্টু কিউ লিখলাম, সেটা হচ্ছে আমি ডাইমেনশন জানানোর জন্য। একদিকে যদি এক্স হয়, একদিকে যদি ওয়াই হয়, তাহলে তাদের গুণফলই হচ্ছে তার এরিয়া। এখানে একদিকে ভি আছে, একদিকে কিউ আছে, তাহলে ভি ইন্টু কিউ হচ্ছে এখানে যে এরিয়াটা নির্দেশ করছে, যে রাশিটা, সেই রাশিটার কিন্তু ইউনিট, ডাইমেনশন এগুলো নির্দেশ করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ভি ইন্টু কিউ যদি আমরা গুণ করি, তাহলে কিন্তু আমরা তড়িৎ শক্তির রাশিমালাটা পাই, এবং সেক্ষেত্রে যে ইউনিটটা হবে সেটা তড়িৎ শক্তির হবে। তাহলে আমরা এখানে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, তার ক্ষেত্রফল কত হবে? তার ক্ষেত্রফল হবে হাফ গুণিত ভূমি। ভূমি মানে দেখো জিরো থেকে কিউ হয়েছে, তাহলে শুধুমাত্র কিউ কিন্তু উচ্চতা, উচ্চতা মানে হচ্ছে এই ভি, এতটা ভি। তাহলে এইটা হচ্ছে ওর তড়িৎ শক্তি, মোট তড়িৎ শক্তি। তাহলে আমরা দেখি মোট তড়িৎ শক্তি কি পাচ্ছি। তাহলে ইউ সমান, তাহলে ধারকে সঞ্চিত শক্তি, ধারকে সঞ্চিত শক্তি মানেই আহিত বস্তুর সঞ্চিত শক্তি। তার কারণ ধারকে তোমার আধান ধারণ করে থাকে, সেটা ইউ সমান হবে হাফ ইন্টু কিউ ইন্টু ভি। আবার আমরা জানি কিউ ইকুয়াল টু হচ্ছে সি ইন্টু ভি। তাহলে আমরা কিউ এর জায়গায় ভি, দুটো আমরা ভেরিয়েবল না রেখে একটা রাখতে পারি, এটাও একটা ফর্মুলা। আবার আমরা এটা লিখতে পারি হাফ ইন্টু কিউ এর জায়গায় যদি সিভি লিখি ইন্টু ভি লিখি, তাহলে হবে হাফ সি ভি স্কোয়ার। আবার আমি এটাকে লিখি ভি সমান, যদি আমি কিউ বাই সি লিখি, তাহলে ইউ সমান আমি পাবো হাফ কিউ, পেলাম কিউ, ভি এর জায়গায় লিখলাম কিউ বাই সি, তার মানে আমি পাবো কিউ স্কোয়ার বাই 2c। সো দিজ আর দ্য সেম ফর্মুলা উইথ ডিফারেন্ট চেহারা। কখন তোমার কি কন্ডিশন দেওয়া থাকে, কিউ আর ভি দেওয়া থাকলে প্রথম ফর্মুলা, শুধু ভি আর সি দেওয়া থাকলে দ্বিতীয় ফর্মুলা, আধান আর সি দেওয়া থাকলে তৃতীয় ফর্মুলা। সো এইটা হচ্ছে মোট সঞ্চিত শক্তি, যখন কোনো একটি পরিবাহীকে কিউ পরিমাণ আধান দেওয়া হবে, এবং সেখানে তার ভোল্টেজ বৃদ্ধিটা হবে জিরো থেকে হচ্ছে ভি পর্যন্ত তখন। তাহলে আমরা এবার যদি দেখি, এটা হচ্ছে সিম্পল প্রসেস, তাহলে আমরা সেখান থেকে ক্যালকুলেট করলাম। এবার আমরা যদি কলন বিদ্যার সাহায্যে দেখি, তাহলে কি হবে? তাহলে ক্যালকুলাস যদি ইউজ করি, তাহলে কি হবে? ক্যালকুলাস ইউজ করতে গিয়ে আমরা ধরে নেব যে, মনে করি কিউ পরিমাণ আধান দিলে, কিউ পরিমাণ আধান দিলে বিভব হয় ধরে নাও এক্স। এখন এক্সট্রা ডিকিউ পরিমাণ আধান দিলে বিভবের তেমন কোনো পরিবর্তন হয় না।
কিন্তু বিভবের পরিবর্তন না হলেও তো আধানের পরিবর্তন হয়েছে। বিভব হচ্ছে এক্স, তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে আমার তড়িৎ শক্তির পরিবর্তন হয়েছে। তাহলে ডিইউ তড়িৎ শক্তির পরিবর্তন সমান ভোল্টেজ বিভব ইন্টু আধান, তাহলে এক্স ইন্টু ডিইউ ডিকিউ, সরি, এক্স ইন্টু ডিকিউ। এখন এই যে এক্স আর এই যে কিউ, এদের মধ্যে সম্পর্ক কি? কিউ হচ্ছে আধান, এক্স হচ্ছে বিভব, এদের যে অনুপাত কিউ বাই এক্স, এটা হচ্ছে আমার সি। তাহলে কিউ এর জায়গায় আমি লিখতে পারি, কিউ এর জায়গায় বা কিউ এর জায়গায় আমি লিখতে পারি সি ইন্টু এক্স। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডিকিউ সমান সি ইন্টু ডিএক্স। যদি আমি এখানে লিখি তাহলে আমি কি পাবো? তাহলে ডিইউ ইকুয়াল টু এক্স ইন্টু সি ইন্টু ডিএক্স। সি হচ্ছে কনস্ট্যান্ট, সি ইন্টু এক্স ডিএক্স ডিইউ। মনে রাখবে এখানে এক্স কিন্তু হচ্ছে বিভব, এক্স হচ্ছে বিভব। তাহলে নেট বিভব কত হবে? ইউ সমান ইন্টিগ্রেশন ডিইউ সমান হবে সি, বাইরে বেরিয়ে এলো, এক্স ডিএক্স। প্রথমে ভোল্টেজ ছিল 0, পরে হলো ভি, এক্স এর ডেরিভেটিভ হচ্ছে এক্স স্কোয়ার বাই 2। যদি আমি লিমিট বসাই তাহলে কি দাঁড়াবে? ইউ সমান সি ইন্টু হাফ এক্স স্কোয়ার, আর তার লিমিট হচ্ছে ভি, নিচে হচ্ছে 0, তার মানে হাফ সি ভি স্কোয়ার আমরা পেলাম। আবার আমরা এটাকে চেঞ্জ করে নিয়ে কিউ ইকুয়াল টু সিভি, এই ফর্মুলাটাকে যদি আমরা ইউজ করি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ইউ সমান হাফ সিভি ইন্টু ভি, তার মানে হাফ কিউ ইন্টু ভি। আবার আমরা লিখতে পারি হাফ সি ইন্টু ভি স্কোয়ার, মানে এখান থেকে লিখতে পারি কিউ বাই সি এর হোল স্কোয়ার সমান হচ্ছে হাফ সি ইন্টু কিউ স্কোয়ার বাই সি স্কোয়ার, তার মানে হচ্ছে কিউ স্কোয়ার বাই 2c। তা তুমি যেমন ভাবেই করো এখানে কিন্তু আমরা একই অ্যান্সার পাচ্ছি। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে কখন কোন ধারকের ধারকত্ব কি হলে সেখানে কত কোনো একটা পার্টিকুলার বিভব বা আধান দেওয়া থাকলে তার মধ্যে সঞ্চিত কতটা স্থিতিশক্তি আছে সেটা সম্বন্ধে কিন্তু আমরা আইডিয়া পেতে পারি। এখন আমরা কি করব? এখন আমরা একটা প্রবলেম আলোচনা করব। সেই প্রবলেমটা আমরা আগের দিন বলেছিলাম যে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে যে দুখানা আমরা পরিবাহী নেব, সেই পরিবাহী দুটোর প্রাথমিক একটা ভোল্টেজ থাকবে আলাদা আলাদা, পরিবাহী দুটোর ধারকত্ব আলাদা। এবার পরিবাহী দুটোকে আমরা টাচ করে দেব কোন একটা পরিবাহী পদার্থ দিয়ে, তার দিয়ে, বা তাদের গায়ে গায়ে টাচ করে দেবো। টাচ করে দিলে আমরা জানি সমবিভবে পৌঁছায়, সেই বিভবের মান বার করব, এবং সেই সমবিভবে পৌঁছানোর জন্য কোন পরিবাহী অন্য কোনো পরিবাহীকে কতটা আধান দিল সেটা আমরা বের করতে পারবো। এই যে আধানের পুনর্বন্টন হলো তার জন্য কতটা শক্তি ক্ষয় হলো সেই সমস্ত ক্যালকুলেশন আমরা নেক্সট টপিকে করব। তাহলে আমাদের নেক্সট আলোচনাটা কি? নেক্সট আলোচনাটা হচ্ছে দুটি পরিবাহীর মধ্যে আধান বন্টন। দুটি পরিবাহীর মধ্যে আধান বন্টন খুব সিম্পল একটা টপিক, একদম কোনো রকম কোনো এর মধ্যে চাপ নেই। শেয়ারিং অফ অর ডিস্ট্রিবিউশন, শেয়ারিং বলতে পারো বা ডিস্ট্রিবিউশন বলতে পারো, ডিস্ট্রিবিউশন অফ চার্জ among two conductors বা between two conductors। আমাদের এখানে কি কি আমরা ধরে নিচ্ছি, কি কি ধরেছি সেগুলো আগে ধরে নিই, প্রবলেমটাকে আগে ফ্রেম করি। ধরে নাও এটা হচ্ছে একটা পরিবাহী 1 নম্বর পরিবাহী, এটা হচ্ছে একটা পরিবাহী 2 নম্বর পরিবাহী। এর ধারকত্ব হচ্ছে C1, এর ধারকত্ব হচ্ছে C2, এগুলো হচ্ছে ধারকত্ব। প্রাথমিকভাবে এর বিভব V1, এর বিভব V2, প্রাথমিকভাবে এগুলো হচ্ছে বিভব। আর ধারকত্ব তো তোমার চেহারা ছাড়া চেঞ্জ করবে না, তার মানে এর প্রাথমিক অন্তিম বলে কিছু নেই।
এবার এইরকম কন্ডিশনে থাকার পর আমরা কি করলাম, আমরা যেটা করলাম 1 নং এবং 2 নং পরিবাহীকে সংযোগ করা হলো, পরিবাহী তার দিয়ে সংযোগ করা হলো। বা বা টাচ করে দেওয়া হলো। তাহলে এখানে আমাদের ফান্ডা কি হবে, এখানে আমাদের মাথায় ক্লিক করবে, যেটা আমাদের মাথায় ক্লিক করবে সেটা হচ্ছে ফান্ডা হচ্ছে যে যখন সংযোগ করা হলো বা টাচ করা হলো তখন পরিবাহী দুটি সমবিভবে পৌঁছবে, পরিবাহী দুটি সমান বিভবে পৌঁছবে। আমি ধরে নিলাম সেই বিভবটা হচ্ছে ভি, ভি হচ্ছে সেই বিভব। আগে একজনের ছিল V1, একজনের ছিল V2, এখন ধরে নেওয়া হয়ে গেল ভি। তাহলে এই যে কন্ডিশন হলো, এই কন্ডিশনে আমাদের প্রশ্ন কি কি থাকবে? প্রশ্ন নাম্বার 1, ভি সমান কত? তার মানে কমন যে বিভবটা হলো, যে বিভবটা তৈরি হলো সাধারণ বিভব, সেটার মান কত? প্রশ্ন নাম্বার 2, নতুন কেসে বা টাচ করার পরে, সংযোগের পরে পরিবাহী দুটিতে আধান কত? প্রশ্ন 3, কতটা পরিমাণ আধান আধান 1 থেকে 2 এ গেছে এবং ভাইসি ভার্সা, উল্টোটা। প্রশ্ন নাম্বার 4, এই প্রসেসে, এই পদ্ধতিতে কতটা শক্তি ক্ষয় হয়েছে? আমরা জানি যে কোনো ধরনের প্রসেস হলেই সাধারণত শক্তি ক্ষয় হয়, শক্তি গেইন কিন্তু সব বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। তো এই 4টে প্রশ্নের আমরা অ্যান্সার জানবো এবং সেইটুকু অ্যান্সার আমরা যদি জানতে পারি তাহলে কিন্তু আমাদের খুব বেশ একটা বাম্পার আইডিয়া তৈরি হবে এবং তোমাদের বিভব এবং তড়িৎ ক্ষেত্র পড়ার সময় এই ধরনের শেয়ারিং অফ চার্জের যে প্রবলেম গুলো তখন আমি বলেছিলাম আমি পরে করাবো, সেই সেই জিনিসগুলো কিন্তু এখানে আমরা পাবো, এখানে কিন্তু এই কনসেপ্ট পাবো। এবং এখানে সব থেকে ফান্ডামেন্টাল যে থিওরিটা আমরা ইউজ করব, যার জন্য এই প্রবলেমটা আমরা সলভ করতে পারবো, তার মেন ফান্ডাটা হচ্ছে যে আধান সংরক্ষণের সূত্র, মোট তড়িৎ আধান সংরক্ষিত থাকে। এই যে কথাটা, স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটাই কিন্তু এখানে সর্বশক্তিমান এবং এই স্টেটমেন্টের উপর বেস করে কিন্তু আমরা এই ক্যালকুলেশন করতে পারছি। তাহলে দেখি আমরা প্রথমে কি হয়। তাহলে আমরা দেখবো এটা হচ্ছে প্রাথমিকে, এটা হচ্ছে পরে, সংযোগের পরে। সলভ করছি এগুলো, সলিউশন আমরা বার করার চেষ্টা করছি। আমি একটু হিন্টস দেবো, একটু ক্যালকুলেট করে দেবো, বাদ বাকি তোমরা ক্যালকুলেট করো। প্রাথমিকেতে এটা ছিল C1 ধারক, এটা হচ্ছে C2 ধারকত্ব, এর ভোল্টেজ ছিল V1, এর ভোল্টেজ V2। তাহলে এর আধান যদি আমি Q1 ধরি তাহলে বলবো C1 V1। আমরা জানি C ইকুয়াল টু QV হয়, আমরা জানি সরি C ইকুয়াল টু Q বাই V হয়, তাহলে Q ইকুয়াল টু C ইন্টু V হবে। তাহলে এখানে আধান কত ছিল Q2, এটা সমান হবে C2 V2। তাহলে মোট কত হবে? মোট হবে Q1 প্লাস Q2, তার মানে এখানে মোট দাঁড়াবে C1 V1 প্লাস C2 V2। পরে পরে আমরা দেখলাম
কমন বিভবটা আমরা ধরে নিয়েছি ভি। টাচ করলে একটা কমন বিভবে আসবে, সেই বিভবটা আমরা ধরেছি ভি। তাহলে দুটো ফান্ডা কি, দুটো বস্তু পরস্পরের সাথে যদি সংযোগ করে দেয়, তখন তাদের কিন্তু বিভব একটা কমন বিভবে পৌঁছায়, সেটা আমরা জানলাম। সেই কমন বিভবটাকে আমরা ধরেছি ভি। ওকে, তো সেই বিভব সম্বন্ধে আমরা কিন্তু আইডিয়া এখানে পাচ্ছি। তাহলে এইখানে কমন বিভব যদি হয়, তাহলে এর ক্যাপাসিট্যান্স C1, এর ক্যাপাসিট্যান্স C2, এখানে বিভব ভি, এখানে বিভব ভি। তাহলে এখানে আধান যদি Q1 প্রাইম হয়, এখানে আধান যদি Q2 প্রাইম হয়, তাহলে Q1 প্রাইম সমান C1 ভি, Q2 প্রাইম সমান C2 ভি। তাহলে মোট কত হবে? মোট সমান হবে C1 ভি প্লাস C2 ভি। তা আধান আমাদের সংরক্ষণ থাকে, তাহলে আগে মোট, পূর্বে মোট আর পরে মোট সমান হবে। সেই দুটোকে যদি সমান আমরা করি, তাহলে আমরা কি পাবো? সেখান থেকে আমরা সমান করে পাবো C1 V1, C1 V1 সমান C2 V2, সরি C1 V1 প্লাস C2 V2 সমান C1 V প্লাস C2 V। এখান থেকে আমরা লিখতে পারি, ডান পক্ষকে আগে লিখলে C1 প্লাস C2 ইন্টু ভি সমান C1 V1 প্লাস C2 V2। তাহলে ভি সমান হচ্ছে C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। দিস ইজ দ্য ফর্মুলা অফ কমন বিভব। এটা হচ্ছে কমন বিভব, সাধারণ বিভব, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এদের নতুন চার্জ কত হবে, নতুন আধান কত হচ্ছে। নতুন আধান হচ্ছে Q1 প্রাইম, Q2 প্রাইম। Q1 প্রাইম মানে C1 ভি, Q2 প্রাইম মানে C2 ভি। ভি এর মান বসিয়ে দাও, তাহলে C1 ইন্টু C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। আবার এখানে লিখতে পারো C2 ভি মানে C2 ইন্টু C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। এগুলো জাস্ট সিম্পল বীজগণিতিক ক্যালকুলেশন। নাম্বার 3, হচ্ছে কতটা আধান দেবে। তাহলে ডেল্টা Q1 যদি আমি বলি, তাহলে আমি করব Q1 মাইনাস Q1 প্রাইম, সেটা সমান কত হয় তোমরা ক্যালকুলেট করবে, ফ্রেশ ক্যালকুলেট করবে। তারপর তারপর তোমার এর পরের যেটা ইম্পর্টেন্ট, তাহলে উল্টোটাও করবে, আবার দু নম্বরেরটাও করবে। মানে 2 নাম্বারটা কত আধান নিয়েছে, ডেল্টা Q2 সমান হচ্ছে Q2 মাইনাস Q2 প্রাইম, এটা সমান কতবার করবে। দেখবে এই দুটো হচ্ছে, একজন পজিটিভ হবে, একজন নেগেটিভ হবে। তার মানে একজন আধান দিয়েছে যতটা পরিমাণ, অন্যজন ততটা পরিমাণ আধান কিন্তু নিয়েছে। ওকে, সো এইটা হচ্ছে তোমার আমরা দেখতে পাবো। নেক্সট যে ক্যালকুলেশনটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, 4 নাম্বার হোমওয়ার্ক, সেটা হচ্ছে কতটা শক্তি ক্ষয় হয়েছে। শক্তি ক্ষয়, সেটা করার জন্য আমরা দেখব প্রাথমিক শক্তি, প্রাথমিক মোট শক্তি আর অন্তিম মোট শক্তি। কি করে ক্যালকুলেট করবো একটু ভেবে নাও, কি করে ক্যালকুলেট করব একটু ভাবো। প্রাথমিক মোট শক্তি হচ্ছে হাফ C1 V1 স্কোয়ার প্রথমটার, দ্বিতীয়টার হচ্ছে হাফ C2 V2 স্কোয়ার। অন্তিম মোট শক্তি কি করে হবে, অন্তিম মোট শক্তি দেখো হাফ C1 V স্কোয়ার প্লাস হাফ C2 V স্কোয়ার, ফর্মুলা, কারণ কমন ভোল্টেজ এখন ভি। তাহলে এই দুটোকে যোগ করে, এটার সাথে বিয়োগ করে ভি এর মান, C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 বসালে অ্যান্সার কি পাবে সেটা তোমরা দেখো। অ্যান্সারটা হবে হাফ ইন্টু C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2 হোল স্কোয়ার। এটাকে তোমরা প্রুভ করো, এবং এবং এর সাথে সাথে একটা জিনিস প্রুভ করে দেখাও যে V1 আর V2 যেমন মানেরই হোক না কেন, যদি এরা অসমান হয় তাহলে শক্তি ক্ষয় হবেই। তাহলে এখানে লিখবো, যদি V1 নট ইকুয়াল টু V2 হয়, তবে অবশ্যই, তবে অবশ্যই শক্তি ক্ষয় হবে। এটা ফিল ইট অ্যান্ড প্রুভ ইট। এ অবধি আজকে থাক, আজকে শর্ট ক্লাস। ওকে, চলো বাই।